হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। আর আজকের দিনে আমি কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম, আর প্রত্যেকটা রান্নার রেসিপি কিন্তু তোমাদের আজকের ব্লগে শেয়ার করেছি। আশা করছি তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, আর এই ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এখন বাজে সকাল 7টা, আর আমি ঘুম থেকে উঠে চলে এসেছি সোজা ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে নিজের গরম জল খেয়ে মাকে একটু চা করে দিয়ে, মানে শাশুড়ি মাকে চা করে দিয়ে এখন দেখো রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আর ঘুম থেকে উঠে কিন্তু ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছিলাম যাতে বরফগুলো গলে যায়। আর বরফ গলে যাওয়ার পর দেখো আমি এদিকে পাবদা মাছটাকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে সাথে কাঁচা সর্ষের তেল মাখিয়ে এখন আমি ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিচ্ছি। কারণ পাবদা মাছ প্রচণ্ড পরিমাণে ফোটে, আর আমার মানে ফোটাতে ভীষণই ভয়। আগে যখন বুঝতাম না তখন অনেকবার গায়ে ছিটে এসেছে, তো এখন যেহেতু রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এখন বুঝতে পারি যে এটাকে ঢেকে রেখেই ভাজাটা ভালো হবে। তো তারপরে এদিকে দেখো যখন কাতলা মাছটা থেকেও বরফটা গলে গেছে, তখন আমি কাতলা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে পাশে আরেকটা কড়াই চাপিয়ে কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে এত রান্নার তোড়জোড় কেন বলো তো? আজকে কিন্তু আমাদের বাড়িতে গেস্ট আসবে, আর আশা করি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকলেই বুঝতে পারবে যে কারা কারা আসবে। তো এদিকে ছোট কড়াইতে আমি দেখো মাছগুলো, মানে পাবদা মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে ওখানে রয়েছে কিন্তু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো, আর কিচ্ছু দিইনি, জিরে টিরে কিছু দিইনি ওর মধ্যে। পরিমাণ মতো এগুলো দিলে কিন্তু সর্ষে মানে পোস্তর যে ঝালটা, মানে পাবদা মাছের যে ঝালটা, এটাও কিন্তু বেশ ভালো হয়। তো তারপরে মশলাটা কষে যাওয়ার পরে গরম জল দিয়ে জলটা ফুটিয়ে যাওয়ার পর আমি কিন্তু দিয়ে দিয়েছি ওর মধ্যে মাছগুলো। তো মাছগুলো দিয়ে গ্যাসটা একটু কমিয়ে রেখেছি, এবার ভালো করে ফুটলে কিন্তু নামিয়ে নেব। আর সাথে কিন্তু কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম, আর যেহেতু ঘরে ধনেপাতা ছিল না তার জন্য কিন্তু ধনেপাতা দিতে পারিনি। আর এই দিকের কড়াইতে তোমরা দেখলেই আমি দুটো মাছের মাথা, মানে একটা মাছের মাথায় অর্ধেক অর্ধেক, সেটাকে ভেজে তুলে নিলাম। আর তারপর সেই কড়াইয়ের মধ্যে, মানে সেই তেলের মধ্যেই কিন্তু অল্প জিরা ফোড়ন দিয়ে আমি যে লাউটা কুচিয়ে রেখেছিলাম সেটা ভেজে দিলাম, মানে দিয়ে দিলাম আর কি। আর লাউটা কিন্তু কালকে রাত্রেবেলায় মা কেটে দিয়েছিল, মানে শাশুড়ি মা কেটে দিয়েছিল। আর আমি ঘুম থেকে উঠে মানে ওই মাছগুলো ভাজার আগেই, মানে মাছগুলো বরফ গলতে গলতে আর কি, আমি লাউটা একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে জলটা অতটাও না বেরোয়। কিন্তু লাউ থেকে তো জল বেরোবেই, কিছু করার নেই। তো যাই হোক, লাউটা ভালো করে হালকা ফ্রাই করে আমি এর মধ্যে কিন্তু যে মাছের মাথাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো। আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিচ্ছু ইউজ করি না। আগেও একদিন লাউ ঘন্ট তোমাদেরকে করে দেখিয়েছিলাম, তো আমি যেভাবে করি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দিকে কিছুটা পরিমাণ আলু ভাজা করছি, আর এইদিকে তো তোমরা দেখলে মাছ ভেজে নিয়েছি, কাতলা মাছ। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, সাথে বর কিন্তু বাজার থেকে চিকেনও নিয়ে চলে এসেছে। আর যেই চিকেন নিয়ে চলে এসেছে তো মাকে বললাম যে চিকেনের জন্য তাহলে তুমি একটুখানি আলু আর পেঁয়াজ কেটে দাও, তো মা সেটাই করছে। আর এখানে দেখো লম্বা লম্বা করে কাতলা মাছের ঝোলের জন্য আমি মাই কেটে দিয়েছিল আলুটা, মানে বিশেষ করে আজকে তেল মশলা তো মানে মোটামুটি মশলাপাতি তো তোমরা আগের ব্লগে দেখেছো যে সবই আমি বেটে বুটে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায়, মানে গত রাত্রেবেলায় আমি সব করে রেখেছিলাম। আর শুধু মা সকালবেলা এই আলুগুলো কেটে দিয়েছে, প্লাস মাংসর জন্য আলু, তারপরে মাছের ঝোলের আলু, পেঁয়াজ, এইগুলো আর কি কেটে দিয়েছে। আর বাদ বাকি সব তো রেডিই ছিল। আর তো দেখো এদিকে ভালো করে মশলা কষিয়ে, আর কাতলা মাছের ঝোলে আমি মশলা দিয়েছি হচ্ছে আদা, জিরে আর লঙ্কা। তো মশলার সাথে আলুটা কষিয়ে গরম জল দিয়ে ঝোল ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম কিন্তু আমি পুরো কাতলা মাছগুলো, যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। আর কাতলা মাছের বেশ গাদার পিসগুলো দিয়েই রান্না করেছি, আর পেটি আর লেজ ওগুলো কিছু করিনি, ওগুলো ফ্রিজে রয়েছে, ওগুলো পরে এক সময় আমরা রান্না করে খেয়ে নেব। আর ভালো ভালো পিস, মানে যেগুলো আর কি গাদার পিস, সেগুলোই আজকে রান্না করেছি। আর ওদিকে দেখো ইন্ডাকশানে ভাতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো ওটাকে আমি উপর দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে মাছের ঝোল ফোটা কমপ্লিট, তো আমি লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে জানো তো শাহি গরম মশলাটাই পাওয়া যায়, নর্মাল যে 5 টাকা দামের গরম মশলার গুঁড়ো সেটা আমি পাই না, মানে এখানে পাওয়াই যায় না। তো সবসময় শাহি গরম মশলাটা ইউজ করতে হয়। আর আজকে তো তোমরা দেখলেই সকালবেলা থেকে প্রচুর রান্নার চাপ, মানে এদিকে লাউ, 2 রকমের মাছ করেছি,
করেছি, আবার পরে আবার মাংস করতে হবে, তো সেই জন্য বরের আর টিফিন করে দিতে পারিনি। তো সেই জন্য ওকে দিয়ে দিচ্ছি হচ্ছে এখন ভাত। তো ওকে গিয়ে বললাম যে আজকে নয় ভাতই টিফিনে নিয়ে যাও, কিছু তো করার নেই, টিফিন কিছু করতে পারিনি। আর এই গরমে না ও বাইরে গিয়ে কিছু খেতেও চায় না। তোমরা দেখো এই মুড়ি থাকলে মুড়িও নিয়ে যায়, কিন্তু তারপরে ভাবলাম যে মাছ যেহেতু হয়েই গেছে তুমি তাহলে ভাতই অল্প করে নিয়ে যাও, তো সেটাই পেরে দিলাম। আর অনেক দিন পর কিন্তু ভাত দিচ্ছি। আমি যখন প্রথম ব্লগ করতাম তখন তোমরা সবাই আমাকে বলতে যে এরকমভাবে ভাত দিলে না ঠিক খাওয়া যায় না, তো তারপরে তোমাদের কথা শুনেই নতুন টিফিন বক্স কিনে আমি কিন্তু নতুন প্রতিদিন চেষ্টা করি আর কি টিফিন করে দেওয়ার, কিন্তু আজকে সম্ভব হয়নি বলে কিছু করার নেই। আর এদিকে দেখো কালকের ভাত ছিল ফ্রিজে, তো সেটাকে আমি জল দিয়ে রেখেছিলাম সকালবেলা বের করে। তো আলু ভাজা করেছিলাম না, শাশুড়ি মা আর আমার বর কিন্তু আলু ভাজা দিয়েই সকালের খাবারটা খেয়েছে। আর এইদিকে দুধ গরম করতে বসিয়েছিলাম, জাস্ট ওইদিকে তাকিয়ে ভাতটাকে থালায় বাড়ছিলাম, ততক্ষণে তো দুধ পড়ে একেবারে অবস্থা খারাপ। মানে যেটুকু দুধ ছিল একদম অল্প দুধ ছিল, কিন্তু তার মধ্যেও মানে পড়ে গেছে। তো কিছু করার নেই, যেটুকু দুধ ছিল ওটুকুকেই কলা দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে দাঁড়িয়েই খেয়ে নিয়েছি, কারণ আজকে আমার একদমই হাতে সময় নেই, প্লাস ঘরের এখনও সমস্ত কাজ বাকি, তো সেগুলোকেও আমার করতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করতে পারলে আমি বাঁচি আর কি। মানে যা গরম পড়েছে, মানে আবার নতুন করে গরমটা পড়েছে। আর প্রতিদিন জানো তো এই রান্নাঘরে থাকতে থাকতে আমার পুরো গা ঘেমে যায়, আর এই ঘেমে আমার পুরো ঠান্ডা লেগে গেছে, মানে গলা বসে গেছে, তারপরে কাশি হচ্ছে, বুকে কফ জমে গেছে, মানে শরীরটা প্রচণ্ডই খারাপ বলতে গেলে। কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর বাড়িতে যেহেতু লোকজন আসবে, তো সেক্ষেত্রে তো রান্নাবান্না আমাকে করতেই হবে। তো সেই জন্য যাই হোক প্যারাসিটামল খেয়ে, আগের দিন রাতে প্যারাসিটামল, সকালে প্যারাসিটামল খেয়ে নিজেকে একটু স্ট্রং করে আবার কাজ করতে লেগে গেছি ঘুম থেকে উঠে, কিছু করার নেই। তো ওইদিকে আলুটা ভাজতে বসিয়ে আমি চলে এসেছি কিন্তু মানে বিছানাটা গোছাতে। তো একটা করে না করলে না হবে না, ওইদিকে পুরো রান্না কমপ্লিট করে আসতে গেলে আমার আজকে অনেক দেরি হয়ে যাবে, মানে অলরেডি এত রান্না একা করে অনেক দেরি হয়ে গেছে। তো ওইদিকে আলুটা ভাজা হচ্ছে, আর আমি এইদিকে এই ঘরের মানে মার ঘরের আর ওইদিকে আমাদের ঘরে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। আমাদের ঘরে তো বিছানা তোলাই হয়নি, আর মার তো শুধু বালিশ, যেহেতু গরম পড়েছে না গায়ে এখন আর চাদরও দিতে হয় না, তো সেটাই করে টোরে চলে এসেছি আবার রান্নাঘরে। দেখো আলুটা ভেজে তুলে নিলাম, তারপরে দেখো কড়াইতে গরম মশলা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে, মানে নর্মালি যেভাবে মাংস রান্না করে সেভাবেই করব চিকেন। আর আজকে না রান্না করব আমার দিদির স্টাইলে। একবার কি কিছুদিন আগে যখন আমার দিদি, মা, ভাই সবাই যখন এসেছিল, তোমরা দেখেছিলে দিদি কিন্তু প্রেশার কুকারে মাংস রান্না করেছিল। তো আজকে কিন্তু আমি দিদির স্টাইলে রান্না করব। আর তোমাদের একদিন বলেও ছিলাম যে আমি যদি দিদির স্টাইলে কোনো দিন মাংস রান্না করি তোমাদের সাথে শেয়ার করব, তো আজকে যেহেতু রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো ওইদিকে পেঁয়াজটা ভাজতে দিয়ে না আমি গেছিলাম জামা কাপড় ভিজাতে, কারণ প্রতিদিন রেগুলার যে জামা কাপড়গুলো আশিবাসি জামা কাপড়, তারপরে যেগুলো অফিস রেগুলার পরে যায় সেগুলো তো প্রতিদিন কাচতে হয়, তো সেগুলো একটু ভিজিয়ে দিয়ে আসলাম। আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি রসুন দিয়েছিলাম, রসুন বাটা দেওয়ার পরে রসুনটাকে ভেজে তারপর দিয়েছিলাম কিন্তু আমি টমেটোটাকে কিছুক্ষণ ফ্রাই করে মশলার সাথে দিয়েছিলাম কিন্তু আদা, মানে আদা রসুন সব আলাদাভাবেই দিয়েছিলাম। দিদিও কিন্তু সেম আলাদাভাবেই দিয়েছিল। দিদি বললো যে এভাবে আলাদা দিলে নাকি টেস্টটা ভালো হয়। আর সবার শেষে কিন্তু আমি জিরা লঙ্কা বাটাটা দিয়েছিলাম। আর তারপরে লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে দেখো কষিয়ে নিয়েছি, আর মশলা দিয়ে তেলও ছেড়ে গেছে। আর এখন দিয়ে দিলাম কিন্তু ফেটানো টক দইটাকে না একটু ভালো করে ফেটিয়ে দিয়েছি, কারণ নইলে দানা টাইপের থাকে, খেতে ভালো লাগে না। তো ওর জন্য ভালো করে টক দইটা ফেটিয়ে মশলার সাথে কষিয়ে দিয়ে দিলাম কিন্তু চিকেনগুলো। এইবার চিকেনগুলোকে ভালো করে একটু কষাতে হবে, মানে কি বলো তো খুব বেশি কষাবে না, খুব বেশি কষালে প্রেশার কুকারে দিলে কিন্তু মাংস একেবারে গলে যাবে। তো আমি কিন্তু খুব বেশি কষাবো না, নর্মালি অল্প কষিয়ে কিন্তু প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নেব। আর যতক্ষণ মাংসটা কষতে থাকছে ততক্ষণ কিন্তু আমি এইদিকে মানে কি বলবো, দেখতেই পাচ্ছ তোমরা বাসনগুলো যেগুলো আর কি বেসিনে ছিল সেগুলো আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সাথে ফ্রিজ থেকে একটু তরমুজও বার করে নিলাম। সকালবেলা তো দেখলে তোমরা তরমুজ কেটেছিলাম, বরকে টিফিন বক্সে দিয়ে দিয়েছি, বললাম অফিসে নিয়ে যাও খেতে পারবে। আর সেটা থেকে আমি আর মা বের করে নিয়েছি, বের করে
তারপরে তরমুজটা খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু মাংসটা আমার কষে গেছে, তো আমি এদিকে প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি। আর মাংসটা কষতে দিয়ে আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে নিয়েছি, কারণ ওই মাংস কষা অবধি ওয়েট করে থাকলে আমার সময় হতো না, তো সেই জন্য ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এবার মাংসটা প্রেশার কুকারে দিয়ে তারপরে যাব কিন্তু আমি ঘর মুছতে, মানে ঘরটা পরে মুছবো আর কি, আগে প্রেশার কুকারে মাংসটা হোক তারপরে। তো গরম জল কড়াইতে করে নিয়েছিলাম, সেটা দিয়ে ওর মধ্যে কিন্তু আমি গরম মশলা দিয়ে একটা জাস্ট সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখো মাংসর কালারটা জাস্ট কতটা সুন্দর এসেছে, দারুণ লাগে কিন্তু এইভাবে খেতে। আর একদম পাতলা ঝোল হয়, খেতেও ভীষণ টেস্ট লাগে। আর তোমরা কিন্তু মাংসে খুব বেশি জল দেবে না, তাহলে কিন্তু সিটি উপর হয়ে বেরিয়ে যাবে, মানে পরিমাণ মতো মাংস যতটা ততটুকু আর কি পরিমাণ মতো করে কিন্তু জলটা দিতে হবে। আর এই নিয়মটা কিন্তু আমি নিজেও জানতাম না, দিদি আমাকে শিখিয়ে দিয়ে গেছে। আমার দিদি যখন 2 দিন এভাবে মাংস রান্না করেছিল আমাদের বাড়িতে, তো তখন দিদিই বলে গেছিলো, আমার দিদি। তো সেইভাবে করে দিদির মতো করে চেষ্টা করলাম আজকে। আর মাংসটা নামিয়ে গামলায় ওইদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে প্রেশার কুকার, তারপরে কড়াই টড়াই সব মেজে দেখো এখন রান্নাঘর পরিষ্কার করে, মানে রান্নাঘরটা টোটালি মোছা টোছা হয়ে গেছে। তো এখন চলে এসেছি ঘরটা মুছে নিতে। আর সত্যি কথা বলতে এত কাজ একদিনে হলে না ভীষণই চাপ হয়ে যায়, তার মধ্যে রান্না বান্না সবটাই মানে একার হাতে করলাম। আর মাকে বলেছিলাম যে মা তুমি মাংসটা করো, মাছ দুটো তো আমি প্রথমে করার পরে মাকে বলছিলাম যে তুমি মাংসটা করো, তো মা বলছে যে আমার ওই চিপার মধ্যে রান্না করতে ভালো লাগে না, তুমিই করো, তুমি করছো যখন তুমিই করো। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, আর মা যখন করতে চাইছে না তখন আমিই করি। আর মা তো সবসময়ই করে। তো এখানে এসেছে যখন, আমি মাকে সত্যি কথা বলতে কোনো কিছু করতে দিইনি, মানে মা বলছে যে এটা করে দেবো ওটা করে দেবো, কিন্তু আমি বললাম না, তুমি তোমার শরীর ভালো না, তুমি রেস্ট করো, তুমি তো বাড়িতে সবসময় করোই, আর বাড়িতে গেলে তো তুমিও আমাকে কোনো কাজ করতে দাও না, আর এখন তুমি এই বাড়িতে এসেছো, আমারও তো উচিত তোমাকে কোনো কাজ করতে দেওয়া না। আর কাজ করা বলতে মানে দেখোই তো আমার ঘরে কি কি কাজ আছে না আছে, যেটুকু যা করার আমিই করে নিই, সেরকম তো কোনো কাজও নেই। আর ঘরটা মোছার পর না মার তো স্নান হয়ে গেছিলো অনেক আগেই, তো মাকে বললাম যে তুমি খেয়ে নাও, যেহেতু এখন প্রায় 1:45 বেজে গেছে, আমি কাজ করতে করতে লেট হয়ে গেছে, 1:45 বেজে গেছে। তো মাকে বললাম তোমার খাওয়ার টাইম হয়ে গেছে, ওষুধ খেতে হবে, তুমি খেয়ে নাও, আমি এখনও স্নান করবো, জামা কাপড় কাচবো, পুজো দেবো, আমার এখনও স্নান করতে করতে 1 ঘন্টা, তো এতক্ষণ তুমি বসে থাকবে? তো সেই জন্য মাকে খেতে দিয়ে আমি জামা কাপড় কাচলাম, স্নান করলাম, তারপরে দেখো এদিকে পুজো টুজো দিয়ে তারপরে নিজের লাঞ্চ করতে বসেছি আজকে 3টেরও পরে। তো ভাত, লাউয়ের তরকারি নিয়েছি, আর কাতলা মাছ নিয়েছি, সাথে একটা শশা কেটে নিয়েছি। আর পাবদা মাছটা এখন আর নিইনি, কারণ ওদের আগে দিয়ে ওদের জন্য করা হয়েছে, তারপরে থাকলে নিজের খাওয়া যাবে। তো বেশি রয়েছে মাছ, কিন্তু তবু আমি পাবদা মাছটা আজকে খাইনি। তো তারপরে দেখো সন্ধে হয়ে যাওয়ার পর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর চালটা অনেক আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু ওরা সন্ধে সন্ধে চলে আসবে। আর তোমাদের তো বলাই হয়নি যে কারা আসছে। আর আসলে আজকে আমার ননদের বর, 2 ছেলে সবাই আসবে, কারণ ননদের যে বড় ছেলে আজকে বিদেশ চলে যাচ্ছে। তো দেখো বলতে বলতে ওরা চলেও এসছে। এই যে নীল গেঞ্জি পরা, এটাই হচ্ছে আমার ননদের বড় ছেলে, আর এই যে অরেঞ্জ কালারের গেঞ্জি পরা ছিল, এটা হচ্ছে আমার নন্দাই আর কি। আর আরেকজন এসছে, উনি একটা দাদা হয়, আমাদের পাড়ায় বাড়ি আর কি, ওদের গাড়ি মানে যেহেতু আমার ননদের গাড়ি আছে, সেই গাড়িটা ড্রাইভ করে নিয়ে এসছে। আর সাথে মনা আর দিদি তো এসেছেই। আর ননদের ছেলে আজকে যাবে হচ্ছে ইউএসএতে, ওর আজকে ফ্লাইট আছে কলকাতা এয়ারপোর্ট থেকে দুবাই থেকে তারপর ইউএসএ, মানে ও মানে শিপের কাজে যাবে, মানে নেভির কাজে আর কি, যেরকম আমার ছোটো মামা যায়, ওরও কুক ডিপার্টমেন্টেই আছে আর কি। তো সেই কাজে যাচ্ছে। তো সেই জন্য আমাদের বাড়িতে যেহেতু আসেনি অনেকদিনই হয়েছে আসেনি, প্রায় 1 বছরের বেশি, মানে আমাদের বিয়ের পরপর মনে হয় এসেছিলো। তো ওর জন্যই বললাম যে আমরাও তো এই সপ্তাহে বাড়ি যেতে পারিনি, মানে ও চলে যাবে, দেখা টাকা করতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে তাহলে এখানেই ডেকে নিই, ওরা এখান থেকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে তো এয়ারপোর্ট কাছেই, তো ওরা চলে যাবে। তো সেই জন্য ওদেরকে ডাকা হয়েছে। ওরা সবাই এসেছে, আর এত রান্নাবান্না কিন্তু ওদের জন্যই। তো ওদের জন্য চাটা করে দেখো নিজের জন্য একটা রুটি বানিয়ে নিলাম।
আর তারপরে ওদের খেতে টেতে দিয়ে দিয়েছিলাম, সেরকমভাবে আর ভিডিও করা হয়নি, কারণ মানে খেতে দেওয়াটাও তো একটা চাপ, আমি যদি ভিডিও করি তাহলে খেতে দেবেটাকে। তাও দিদি আমাকে সাহায্য করেছিল, আমি সব গুছিয়ে দিয়েছি, দিদি শুধু ওদের মানে দিয়ে মানে পরিবেশন করেছে আর কি, আমি সমস্ত কিছু বাটিতে গুছিয়ে গুছিয়ে দিয়েছিলাম। তো তারপর ওরা খাওয়া দাওয়া করে দিদিও গেল ওকে দিতে এয়ারপোর্টে, দিদি জামাইবাবু আর সভ্য গেল, আর যে দাদা গাড়ি চালিয়ে এসেছিলো ওই দাদাও তো গেছিলো নিয়ে যাবে যেহেতু। আর মনা ছিল ঘরে, কারণ মনা তো এমনি গাড়ি বাসে বমি টমি করে, প্রতিদিনই বমি করতে করতে আসে যখন আর কি আসে, মানে ট্রেনে ফ্রেনে হয় না খুব একটা, কিন্তু এরকম গাড়ি চললে ওর বমি হয়। তো যাই হোক, দেখো সবাইকে এখন খেতেও দিয়ে দিয়েছি, এরপরে আমিও খাওয়া দাওয়া করে নেবো। আর দিদির আস্তে আস্তে অনেক লেট হবে, কারণ ওর আজকে ফ্লাইট রাত 1:30টার পরে, তো দিদি আস্তে আস্তে হয়তো প্রায় 12টা বেজে যাবে, আর আমি খাওয়া দাওয়া করে নেবো, দিদি আসলে তারপরে দিদিকেও খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।